ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 12 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি তোমাদের বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা আমি এখানে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেই নিয়েও আলোচনা করব এবং এক্সট্রা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো বেশি কিছু না বলে চলো ক্লাসটি স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, যে হীরাকুন্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? অপশান এ রিহান্দ, অপশান বি মহানদী, অপশান সি ভাগীরথী, অপশান ডি বেতোয়া। তাহলে হীরাকুন্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? মনে রাখবে, হীরাকুন্দ বাঁধ হচ্ছে অপশান বি মহানদী। হীরাকুন্দ বাঁধ মহানদীতে অবস্থিত। তারপর দেখো অপশান আছে রিহান্দ, ঠিক আছে? তো রিহান্দ বাঁধে, রিহান্দ নদীতে, মনে রাখবে হীরাকুন্দ বাঁধ হচ্ছে মহানদীতে। তাহলে রিহান্দ নদীতে কী অবস্থিত? না, মনে রাখবে রিহান্দ নদীতে রিহান্দ বাঁধ। এটার থেকে এত অসুবিধা নাই, রিহান্দ বাঁধ, ঠিক আছে? রিহান্দ বাঁধ রিহান্দ নদীতে অবস্থিত। মহানদী হীরাকুন্দ। আর দেখো ভাগীরথী, জানো তোমরা অনেকেই, খুবই ইম্পর্টেন্ট। ভাগীরথী তেহেরি, তেহেরি বাঁধ, তেহেরি বাঁধ। এর সাথে সাথে মনে রাখবে এই যে তেহেরি বাঁধ এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, ঠিক আছে? ভারতের সর্বোচ্চ বাঁধ। ওকে, তারপর দেখো বেতুয়া, বেতুয়া নদীতে মনে রাখবে বেতুয়া নদীতে রাজঘাট বাঁধ, আচ্ছা। আসতে এবার রাজঘাট বাঁধ কোন নদীতে অবস্থিত? বেতুয়া। তাহলে ভাগীরথী তেহেরি, তেহেরি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। রিহান্দ নদীতে রিহান্দ বাঁধ মনে রাখবে। হীরাকুন্দ হচ্ছে মহানদী। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলে দেখো, রাউত নাচা আঞ্চলিক নৃত্যটি কোন রাজ্যের? অপশান এ আসাম, অপশান বি বিহার, অপশান সি ছত্তিশগড়, না অপশান ডি গুজরাট। তা রাউত নাচা আঞ্চলিক নৃত্যটি কোন রাজ্যের? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ছত্তিশগড়। রাউত নাচা হচ্ছে ছত্তিশগড়ের আঞ্চলিক নৃত্য। এর সাথে সাথে মনে রাখবে, দেখো আমি তোমাদের আগেই বলেছি যে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে বাকি অপশানগুলো অ্যানালিসিস করব এবং এক্সট্রা কিছু কোশ্চেনও অ্যানালিসিস করব। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চাইলে আমার আগের ক্লাসগুলো দেখতে পারো, ওখানে এক্সট্রা অনেক ইনফরমেশন দেওয়া আছে যেগুলো এক্সামে খুবই কাজে লাগবে। ওকে, চলো দেখো ছত্তিশগড়, রাউত নাচা হচ্ছে ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড়ে আরও কিছু জেনে রাখো, কারণ এক্সামে যদি কাজে লাগে। তোমরা দেখবে ছত্তিশগড়ে পানহি, পানহি আঞ্চল নৃত্যটি ছত্তিশগড়। তারপরে মনে হবে শৈলা। তারপরে মনে রাখবে পাণ্ডবনী, যেগুলোর থেকে ইম্পর্ট্যান্ট আমি সেগুলো লিখে দিলাম, ঠিক আছে? পানহি, শৈলা, পাণ্ডবনী, রাউত নাচ, এগুলো সব হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে? এগুলো কি নাচ, ঠিক আছে? আঞ্চলিক নৃত্য মনে রাখবে, পানহি আঞ্চলিক নৃত্য। তারপর দেখো বিহু, আসাম। বিহু মানে আসাম আছে। তাহলে আসামের কিছু আঞ্চলিক নৃত্য তো মনে রাখবে বিহু। আগে বলি, এই যে বিহু, ঠিক আছে, বহাগ বিহু, মাঘ বিহু, বিহুর 3টে যে ভাগ, আমি এই বিহু কোন মাসে হয় ডিটেলসে কিন্তু আমার আগের ক্লাসগুলোতে দেয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো এখানে মনে রাখবে বিহু। তারপরে মনে রাখবে আসামের আঞ্চলিক নৃত্য, ঠিক আছে? তারপরে হচ্ছে বাগুরুম্বা,
বাগুড়ুম্বা। তারপর মনে রাখবে ওজাপালি, ঠিক আছে, ওজাপালি, তিনটে মনে রাখবে, এগুলার থেকে আসে, ঠিক আছে, ওজাপালি। বিহু, বাগুড়ুম্বা, ওজাপালি। হয় বিহু তো দিলে খুবই ওটা সহজ কোশ্চেন হয়ে যাবে, তো বাগুড়ুম্বা ওজাপালি দিলে জানবে কোশ্চেন একটু টাফ আসে, সেক্ষেত্রে তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। তারপর দেখো বিহার, অপশান বি আছে বিহার। তাহলে বিহারে আঞ্চলিক নৃত্য মনে রাখবে ঝুমারি, ঝিঝিয়া ইত্যাদি। এখান থেকে আসবে। আগেই বললাম যদি বিহু দেয় তাহলে জানবে কোশ্চেন খুবই সহজ, কিন্তু যদি বাগুড়ুম্বা, ওজাপালি বা ঝুমারি, ঝিরিয়া যদি এইখান থেকে কোশ্চেন আসে তা জানবে কোশ্চেন কঠিন। সেই ক্ষেত্রে তোমাদের এই 1 নাম্বার গেলে কিন্তু অনেক কাজে লাগবে। ওকে, তো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে ক্লাসগুলো। তারপর দেখো অপশান আছে গুজরাট। গুজরাটে খুবই যেগুলা ইম্পর্টেন্ট, যেমন ডান্ডিয়া রাস, তারপর মনে হয় গরবাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যে হুডো, হ্যাঁ, ডান্ডিয়া রাস, গরবা, হুডো, ঠিক আছে, তিনটে বলে দিলাম, এগুলোর থেকে ইম্পর্টেন্ট। ওকে, চলো, বুঝতে পারলে? চল পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 না, কী বলে দেখো, র্যান্ড কোন দেশের মুদ্রা? অপশান এ অস্ট্রিয়া, অপশান বি কানাডা, অপশান সি আফগানিস্তান, না অপশান ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে র্যান্ড কোন দেশের মুদ্রা? মনে রাখবে র্যান্ড হচ্ছে অপশান ডি, দক্ষিণ আফ্রিকা। তাহলে অপশান আছে অস্ট্রিয়া। তাহলে অস্ট্রিয়ার মুদ্রার নাম কি? তো মনে রাখবে অস্ট্রিয়ার মুদ্রার নাম হচ্ছে ইউরো। যেমন দেখো আমি আগের ক্লাসেই কিন্তু মুদ্রালি বলেছিলাম, যেমন কুয়েতি মুদ্রা, দিনার, ঠিক আছে, ভুটানের নালট্রাম। তো তোমরা আগের ক্লাসটা দেখে নিও, ঠিক আছে, ওইখানে কিন্তু মুদ্রা রিলেটেড কোশ্চেন আছে, মুদ্রা কিন্তু দেখে যাবে। পুলিশি এক্সামে কিন্তু মুদ্রা টাইপের কোশ্চেন যেহেতু এসআই দেয়নি, সেহেতু কনস্টেবল এবং কেপি কনস্টেবল আসার চান্স খুবই বেশি। ওকে, মুদ্রা, ছদ্মনাম, ওকে, এইসব টাইপের কোশ্চেন আমি বেশি করাচ্ছি, আর এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো দেখো অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে ইউরো। র্যান্ড তো দক্ষিণ আফ্রিকা জানলে। কানাডা মনে রাখবে, কানাডা হচ্ছে কানাডিয়ান ডলার। তো অত রিয়া নাই। আর আফগানিস্তান হচ্ছে আফগানি, হ্যাঁ, আফগানি আর কানাডিয়ান ডলার। র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। যেমন দেখো আগের ক্লাসে বলে জাপানের ইয়েন, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে যাবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 4, কোন বিভাজনকে হাঁস বিভাজন বলে? অপশান এ মাইটোসিস, অপশান বি মিওসিস, অপশান সি অ্যামাইটোসিস, না অপশান ডি এর কোনোটি নয়। তো কোন বিভাজনকে হাঁস বিভাজন বলা হয়? না, হাঁস বিভাজন বলা হয় অপশান বি মিওসিসকে হাঁস বিভাজন বলা হয়। তো দেখো মিওসিসকে বলা হয় হাঁস বিভাজন। তাহলে যদি এখানে অপশানে আসতো যে হাঁস বিভাজনের বৃদ্ধি বিভাজন, তা বৃদ্ধি বিভাজন কাকে বলা হয়? না, বৃদ্ধি বিভাজন বলা হয় অপশান এ কে, মাইটোসিস, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখানে বৃদ্ধি বিভাজন, ঠিক আছে। বৃদ্ধি বিভাজন বলা হয় মাইটোসিসকে, হাঁস বিভাজন মিওসিসকে। তারপর দেখে এখানে আছে অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসকে মনে রাখবে, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন,
প্রত্যক্ষ বিভাজন, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 5, অশোকের অধিকাংশ শিলালিপিগুলো কোন ভাষায় লেখা? অপশান এ সংস্কৃত, অপশান বি হিন্দি, অপশান সি পালি, না অপশান ডি প্রাকৃত। তা অধিকাংশ শিলালিপিগুলো কোন ভাষায় লেখা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, প্রাকৃত ভাষায়। এখানে মনে রাখবে অশোকের অধিকাংশ শিলালিপিগুলো প্রাকৃত ভাষায় লেখা। তারপর এখানে দেখবে পালি, পালি, তাহলে পালি ভাষায় কোনগুলো লেখা মনে রাখবে? পালি ভাষায় হচ্ছে বৌদ্ধদের গ্রন্থাবলী, ঠিক আছে, গ্রন্থাবলী পালি ভাষায় লেখা, ঠিক আছে। বৌদ্ধদের গ্রন্থাবলী পালি ভাষায় লেখা, আর অশোকের শিলালিপিগুলো প্রাকৃত ভাষায়। তো এইখানে একটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে, যে কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয় এগুলো জেনে রাখো, এগুলো এক্সামে কাজে লাগতে পারে। 261 BC কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে। কোন নদীর তীরে? মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধ হয় দয়া নদীর তীরে, দয়া নদীর তীরে। তারপর মনে রাখবে, আমি তোমাকে আগেই বলেছি যে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আমি সেগুলো করাবো। তারপর হচ্ছে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে? অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন, মনে রাখবে, জেমস, ঠিক আছে, জেমস প্রিন্সেস, ঠিক আছে, প্রিন্সেস, ঠিক আছে, জেমস প্রিন্সেস। অশোক শিলালিপি প্রথম পাঠোদ্ধার জেমস প্রিন্সেস। সালটা কত? না, 1837 সাল, 1837। কেন এটা ইম্পর্টেন্ট? অশোক শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেস 1837 সাল। কলিঙ্গ যুদ্ধ 261 BC, কোন নদীর তীরে? দয়া নদীর তীরে। ওকে, আর এটা মনে রাখবে বৌদ্ধদের গ্রন্থাবলী পালি ভাষায় লেখা, ঠিক আছে। আর অশোকের অধিকাংশ লিপিগুলো ব্রাহ্মী লিপিতে লেখা, মনে রাখবে, ঠিক আছে। এটা বলছি না, আমি বলে দিচ্ছি ব্রাহ্মী লিপি, তোমরা অনেকেই জানো যে অশোকের অধিকাংশ লিপিগুলি ব্রাহ্মী লিপিতে লেখা, ঠিক আছে, শিলাগুলি, এই যে শিলালিপি এগুলো ব্রাহ্মী লিপি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলে, দেখো মালগুড়ি ডেজ কে লিখেছেন? অপশান এ আর কে নারায়ণ, অপশান বি চেতন ভকত, অপশান সি আমিষ ত্রিপাঠী, না অপশান ডি কিরণ দেশাই। তাহলে মালগুড়ি ডেজ কে লিখেছেন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ আর কে নারায়ণ। মালগুড়ি ডেজ লিখেছেন আর কে নারায়ণ। এর সাথে মনে রাখবে এই যে আর কে নারায়ণ আর কি লিখেছে, তো মালগুড়ি ডেজ থেকে মনে রাখবে যে দ্য গাইড, ঠিক আছে, দ্য গাইড। তারপর মনে রাখবে দ্য ইংলিশ টিচার, এটা আমি ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে, না বাংলা লিখেছি, দ্য ইংলিশ টিচার, ঠিক আছে, দুটো মনে রাখবে, তিনটে, মালগুড়ি ডেজ, দ্য গাইড আর দ্য ইংলিশ টিচার। ওকে,
আমি আগেই বলেছি যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই বলবো, কারণ সব তো বলা যায় না, আর সব দিয়ে কোশ্চেন আসবেও না। তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর থেকে আসার চান্সে খুবই বেশি, সেগুলোর থেকেই করাচ্ছি। ওকে, তারপরে অপশান বি আছে চেতন ভকত। চেতন ভকতের লেখা গ্রন্থ, মনে রাখবে দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ। দ্য 3 মিস্টেক্স, ঠিক আছে, মিস্টেক্স অফ মাই লাইফ, ঠিক আছে, দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ। তারপর মনে রাখবে এখানে লিখে দিচ্ছি এটা 1, ঠিক আছে, এটা 1, এটা 2, আর এখানে লিখে দিচ্ছি 2, ঠিক আছে। 1 ইন্ডিয়ান গার্ল, ওকে, 1 ইন্ডিয়ান গার্ল আর দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ। তারপর দেখো অপশানে আছে আমিষ ত্রিপাঠী, ঠিক আছে, আমিষ ত্রিপাঠীর লেখা দ্য সিক্রেট অফ দ্য নাগাস, মনে রাখবে, ঠিক আছে, দ্য সিক্রেট অফ দ্য নাগাস। এটা মনে রাখবে, এখান থেকে এলে এটার থেকে আসবে, আর নাহলে অত ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই, ঠিক আছে। তারপরে কিরণ দেশাই, তাদের কিরণ দেশাইয়ের লেখা বই, মনে রাখবে ইনহেরিটেন্স অফ লস, হেরিটেন্স, ঠিক আছে, ইনহেরিটেন্স অফ লস। এর থেকে মনে রাখবে যে এটা কেন লিখলাম, যে ইনহেরিটেন্স অফ লস এই গ্রন্থের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, বুকার প্রাইজ, ওকে, বা পুরস্কার, ঠিক আছে, পুরস্কার। সালটা কত না 2006। ইনহেরিটেন্স অফ লস বইটির এই গ্রন্থটির জন্য কিরণ দেশাই বুকার প্রাইজ পেয়েছিলেন 2006 সালে। ওকে, তো এখানে 3 মিস্টেক অফ মাই লাইফ, দ্য সিক্রেট অফ দ্য নাগাস, তো এগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এগুলো মনে রাখবে। চল পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 7, কী বলে, দেখো কর্কট কান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। অপশান 21 মার্চ, অপশান বি 21 জুন, অপশান সি 23 সেপ্টেম্বর, না অপশান ডি 22 ডিসেম্বর। তো কর্কট কান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, মানে মনে রাখবে যেদিন লম্বভাবে কিরণ দেয় সেদিন হচ্ছে সব থেকে বড় দিন, আর যেদিন লম্বভাবে কিরণ দেয় না সেদিন হচ্ছে সব থেকে ছোটো দিন, ঠিক আছে। যেদিন সব থেকে কম লম্বভাবে কিরণ দেয় সেদিন সবচেয়ে ছোটো দিন। তো কর্কট সূর্য লম্বভাবে কিরণ দেয় কোন দিন, তো মনে রাখবে সব দিকে লম্বভাবে কিরণ দেয় অপশান বি 21 জুন। এই জন্য 21 জুনকে সবচেয়ে বড় দিন বলে, ঠিক আছে, সবচেয়ে বড় দিন 21 জুন সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর কোন দিনটা সব থেকে ছোটো, তাহলে মনে রাখবে এটা হচ্ছে 22 ডিসেম্বর, ঠিক আছে, সবচেয়ে ছোট দিন, ওকে, 22 ডিসেম্বর। আর সূর্য লম্বভাবে কিরণ দেয় 21 জুন, সবচেয়ে বড় দিন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8, জাতীয় উদ্যান। দেখো জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, উদ্যানটি কোথায় অবস্থিত। তো তোমাদের বলি
যে জাতীয় উদ্যান নিয়ে কিন্তু আমি আগের ক্লাসেও বলেছি, আর এটাও তোমাদের বলেছি, জাতীয় উদ্যান, মুদ্রা, ছদ্মনাম, এগুলোর থেকে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের কোশ্চেন আসার চান্স খুবই বেশি। তো তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। ওকে, তো দেখো, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোশ্চেন নম্বর 8। অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি উত্তরপ্রদেশ, না অপশান ডি মধ্যপ্রদেশ। তাহলে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটা হচ্ছে অপশান এ উত্তরাখণ্ড। আচ্ছা, তো মনে রাখবে এই যে জিম করবেট জাতীয় উদ্যান, ঠিক আছে, মনে রাখবে আমি এরপরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়? মনে রাখবে 1936। ঠিক আছে, 1936 সাল। হ্যাঁ, মনে রাখবে জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান। তারপর দেখো অপশান আছে, এই যে বললাম উত্তরাখণ্ড, অপশান এ। ওই জিম করবেটের সাথে সাথে আরও মনে রাখবে যেগুলো ইম্পর্ট্যান্ট, নন্দা দেবী। ঠিক আছে, নন্দা দেবী জাতীয় উদ্যান। তারপর হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তারপর জিম করবেট। তো তোমাদের আগের থেকে বলছি আমি যে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি সেগুলো এক্সট্রা ইনফরমেশান দেবো। ঠিক আছে, শব্দ করা যায় না, আর সব দিয়ে কোশ্চেন আসবেও না, তো যেগুলোর থেকে আসার চান্স খুবই বেশি আমি সেগুলোই বলছি। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ড, নন্দা দেবী উত্তরাখণ্ড, জিম করবেট উত্তরাখণ্ড। ঠিক আছে, তারপরে জম্মু ও কাশ্মীর অপশানে আছে। তো মনে রাখবে জম্মু কাশ্মীর কি দাচি গ্রাম। ঠিক আছে, দাচিগাম, আচ্ছা, দাচিগাম জাতীয় উদ্যান। তারপর হচ্ছে সেলিম আলী জাতীয় উদ্যান। ঠিক আছে, জাতীয় উদ্যান, এটা বলে দিন, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে। তোমরা এই সেলিম আলী জাতীয় উদ্যান এর সাথে মনে রাখবে, এই যে সেলিম আলীর নামে কিন্তু সেলিম আলী জাতীয় উদ্যান হয়েছে। সেলিম আলীকে ভারতের পাখি মানব বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, পাখি মানব। আর লৌহ মানব আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, লোকমান্য তিলক। সেরকম মনে রাখবে সেলিম আলীকে ভারতের পাখি মানব বলা হয়, আর সেলিম আলীর নামে সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, চলো দেখো অপশানে আছে উত্তরপ্রদেশে মনে রাখবে একটাই আছে। ঠিক আছে, একটি মাত্র আছে উত্তরপ্রদেশে, সেটা হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান। যদি দুধওয়া থাকে তাহলে উত্তরপ্রদেশ, তাছাড়া উত্তরপ্রদেশ কোনো মতে অ্যান্সারে কোনো কিছু হবে না, কারণ উত্তরপ্রদেশে একটি আছে। ঠিক আছে, দুধওয়া। ওকে, তারপর দেখো মধ্যপ্রদেশ। মনে রাখবে মধ্যপ্রদেশে ভারতের সবথেকে বেশি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অবস্থিত। ওকে, 11খানা। ঠিক আছে, তার মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখবে, সেটা হচ্ছে পান্না জাতীয় উদ্যান। তারপরে কানহা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান। ওকে, তারপর সাতপুরা। ওকে, এইগুলো মনে রাখবে তাইলে হবে, কানহা, পান্না, সাতপুরা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9, যামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্ম কোনটি? অপশান এ কালো ঘোড়া, অপশান বি ভারত মাতা, অপশান সি সহজ পাঠ, নাকি অপশান ডি শিব ও সতী। তা যামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্ম কোনটি? এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ কালো ঘোড়া। কালো ঘোড়া হচ্ছে যামিনী রায়ের বিখ্যাত চিত্র। ঠিক আছে, তারপরে দেখো অপশান বি আছে ভারত মাতা। ভারত মাতা
কার বিখ্যাত চিত্রকর্ম? আমাদের ভারত মাতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। সহজপাঠ ও চিত্রকর্ম তো নয়, তাই কিন্তু অপশানে আছে, অপশান ডি আছে শিব ও সতী, এটি একটি চিত্রকর্ম। ঠিক আছে, তাহলে এটি কার কে চিত্র করেছে? কার লেখা বলতে যাচ্ছিলাম, সরি। এই চিত্রকর্মটি কার? ঠিক আছে, তো মনে রাখবে এই চিত্রকর্ম হচ্ছে নন্দলাল বোস বা বসু। ঠিক আছে, কালো ঘোড়া হচ্ছে যামিনী রায়ের, ভারত মাতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং শিব ও সতী হচ্ছে নন্দলাল বোস। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 10, ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলে? অপশান এ ক্যাপসোমিয়ার, অপশান বি পেলমোমিয়ার, অপশান সি ভাইরয়েড, না অপশান ডি লিপোভাইরাস। তাহলে ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? তোমরা দেখবে ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় অপশান সি ভাইরয়েড। ওকে, চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিটা ক্লাসে এভাবে এক্সট্রা ইনফরমেশান দিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, চলো।